or if the question is only, even if the question is only character, I think you should talk about the um, role as well. Okay, role and character both should be uh, talked, both should have both should be discussed in the answer. So I hope you have your PDFs with you. uh, is it the third? Wait a minute. Oh, no, no, I remember that we were also talking about Passage to India as a post-colonial text. We didn't complete it, but we just started talking about what is post-colonial and what is post-colonial culture and all that, and why is A Passage to India a post-colonial text. And I think I discussed um, till the mm, till the first paragraph, I guess. So let's start from the second paragraph of A Passage to India as a post-colonial text. I was talking about what what is post-colonialism, what is a post-colonial text. That is also recorded in one of the classes. If you want it, I can provide it to you, but I have stopped giving the links in the group because nobody is really interested. Anyway, the novel is an example of Foster's critique of British hypocrisy. Critique, the word critique means criticism. CRITIC, critic, means a person who is doing some kind of criticism, like a film critic or a critic of literature. Like in your fifth sem, you have Aristotle or Shelley. So they are called critics, CRITICS. But critique, CRITIQUE, critique means criticizing somebody. कोनो कोनो जिनिसের সমালোচনা করা, किसी भी चीज का मतलब विरोध करना, उसको क्रिटिकिंग कहते हैं. लॉजिकली विरोध करना, उसको क्रिटिकिंग कह सकते हैं हम लोग. হ্যাঁ বলো হৃদয়. স্যার বলছি আপনি 15 নম্বরের কোশ্চেনগুলো 3 নম্বর কোশ্চেনটা করাচ্ছেন তো, ক্যারেক্টার অফ অ্যান্ড রোল অফ ডাক্তার আজিজ 2 নম্বর. 2 নম্বর। ও স্যার, এ প্যাসেজ টু ইন্ডিয়া অ্যাজ এ পোস্ট কলোনিয়াল টেক্সট ওইটা। হ্যাঁ, ওকে। ওকে. সো ক্রিটিক অফ ব্রিটিশ হিপোক্রেসি. হিপোক্রেসি মানে হচ্ছে যেটা বলা, মানে যেটা মানুষ বলে সেটার অপোজিটটা করে, তারা হচ্ছে হিপোক্রিট. তো সেই হিপোক্রেসিটাকে ক্রিটিক করছে, কোয়েশ্চেন করছে, সেই হিপোক্রেসিটাকে কোয়েশ্চেন করছে এই নভেলটার এই নভেলটার সাহায্যে. কারণ এটা আমরা আগেও দেখেছি, যখন আমরা ফার্স্ট 5 মার্কসের কোয়েশ্চেন্সগুলো দেখছিলাম তখন কিন্তু এই ধরনের এই হিপোক্রেসির ব্যাপারটা তখনও এসছে. দ্য এম্পায়ার বিল্ট ইটসেলফ উইথ আ বাইবেল ইন ওয়ান হ্যান্ড অ্যান্ড আ পিস্টল ইন দ্য আদার অ্যান্ড ফাইন্যান্সিয়াল কনসেশনস ইন বোথ পকেটস. এটা ফস্টার লিখছে আর কি. তবে ফস্টার আমার ধারণা এটা অন্য একটা বইতে লিখছে, মানে এটা ইয়ের টেক্সট নয়. প্যাসেজ টু ইন্ডিয়ার 20 নম্বর পাতায় এই জিনিসটা লেখা নেই. এই জিনিসটা লেখা আছে এই বইটাতে. অ্যাবিঙ্গার হারভেস্ট বলে একটা বই লিখেছিলেন ফস্টার, যেটা পাবলিশ হয়েছিল 1936-এ. তো সেই বইটায় এই কোটেশনটা আছে যে দ্য ব্রিটিশার্স দ্য ব্রিটিশার্স
with the Bible. The empire built itself with the Bible in one hand, a pistol in the other, and the financial concessions in both pockets. তো কিভাবে ব্রিটিশার্সরা বিভিন্ন জায়গাগুলোকে নিজের কন্ট্রোলে এনেছিল সেইটা এখানে রিফ্লেক্ট করা হচ্ছে, সেইটা এখানে ফস্টার বলছে আর কি, যে বাইবেল মানে ওই রিলিজিয়াস কনভার্সনস করতো ওরা, খ্রিশ্চানস বানিয়ে দিত যেখানে যেত, কারণ ওদের মনে হতো যে খ্রিশ্চান গডকে যারা পুজো করছে না তারা কোনো গডকেই পুজো করছে না, তারা অ্যাকচুয়ালি পেগান বা হিথেন এই ওয়ার্ডসগুলো ইউজ করতো আর কি আমাদের জন্য, যারা খ্রিশ্চান গড মানে জিজাস বা খ্রিশ্চান গডকে বিশ্বাস করছে না তাদেরকে ইংরেজরা, ইউরোপিয়ানরা হিদেন, HEATHEN হিদেন বা পেগান, PAGAN পেগান এরকম বলতো আর কি, মানে কাফির বা যারা কোনো গডেই বিশ্বাস করে না সেরকম আর কি একটা টার্ম, ইটস আ ডেরোগেটরি টার্ম। দিস ইনসাইট রিফ্লেক্টস, আচ্ছা আর একটা হচ্ছে পিস্টল, যদি ধর্মের কাহিনী শুনে লোকে বদলে গেল তাহলে ভালো, যদি না বদলায় তাহলে গুলি করে মারার ভয় দেখিয়ে সবাইকে কন্ট্রোলে করতো। আর ফাইন্যান্সিয়াল কনসেশনস মানে ফাইন্যান্সিয়ালি কোনো কোনো সময় কোনো কোনো লোকজনকে হেল্প করতো আর তাদের জায়গা জমি কেড়ে নিত, বা কোনো কোনো সময় কোনো রাজা বা মন্ত্রীকে অন্য কোনো রাজা বা মন্ত্রীর বিরুদ্ধে ভিড়িয়ে দিত, সেখান থেকে তাদের কোনো লাভ হতো। তো এই করে ব্রিটিশার্সরা নিজেদের একটা কলোনি বিভিন্ন জায়গায় বানিয়েছিল। This insight reflects a core post-colonial argument that empire presents itself as benevolent means something good, while concealing systems of violence and exploitation. মানে ব্রিটিশার্সরা এটা বলতো যে ওরা নাকি মানুষের ভালো করার জন্য এসছে, ওরা নাকি মিশনারি, ওরা নাকি সেভিয়ার আমাদের, আমরা অজ্ঞানতা, আমরা মূর্খ ছিলাম, আমরা বোকা ছিলাম, ওরা আমাদেরকে জ্ঞানটা এনে দিয়েছে। জ্ঞান বলতে বাইবেল, জ্ঞান বলতে সো কল্ড মডার্ন সায়েন্স, যেটা আমাদের দেশে অনেক কাল আগেই অনেকটা ডেভেলপড হয়ে গেছিলো, বাট বিকজ অফ ভেরিয়াস রিজনস সময়ের সময়ের সঙ্গে অনেক জিনিস, ভালো জিনিসগুলো খারাপ হয়ে যায়, খারাপ জিনিস ভালো হয়ে যায়। তো আমাদেরও যে ইন্ডিজিনাস ইন্ডিয়াতে যে সায়েন্সটা ডেভেলপ হয়েছিল সেইটা কালে কালে খারাপ হয়ে যায়, কালে কালে সেটাকে আর কেউ মনে রাখে না ভালো জিনিসগুলোকে। The Britishers said that they were scientific, they were logical minded, whereas the Indians were stupid and the rest of the world was, the rest of the Europe was stupid. আর ওরা আমাদেরকে ভালো শিক্ষা দিচ্ছে, ওরা আমাদেরকে জ্ঞান দিচ্ছে, এইটা ওদের মানে জাস্টিফিকেশন ছিল ফর কলোনাইজেশন। কিন্তু তার আড়ালে মানে ওই বেনেভোলেন্সের আড়ালে ওরা কিন্তু আমাদেরকে এক্সপ্লয়েট করতো, আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ভায়োলেন্স প্র্যাকটিস করতো। Foster exposes this contradiction through British characters whose behavior reveals deep insecurity and hostility masked as civilizational superiority. তো এই ফস্টার এই যে হিপোক্রেসিটা, ব্রিটিশ হিপোক্রেসি, ইউরোপিয়ান হিপোক্রেসি, কলোনিয়াল হিপোক্রেসি যেটা ছিল সেটাকে আনমাস্ক করেছিল, সেটাকে তার মুখোশ খুলে দিয়েছিল by saying that, by exposing that when the Britishers said that they were benevolent or they were superior to the Indians, to the people of the colonies, it was then that their violence, their insecurities, their weakness came to the fore. তখনই উইকনেসটা বোঝা যায় যখন তারা কোনো টাফ সিচুয়েশনের সম্মুখীন হয়। যেমন অ্যাডিলা কোয়েস্টেডকে যদি বলা হয়ে থাকে যে সে ন্যাচারালি সুপিরিয়ার টু অল দ্য পিপল ইন ইন্ডিয়া, তাহলে দেখা গেল যে সে হ্যালুসিনেট করেছিল, মানে ওই মারাবার কেভসে গিয়ে সে এটা হ্যালুসিনেট করেছিল যে ওকে নাকি আজিজ মোলেস্ট করেছে। আদৌ ওকে মোলেস্ট করেনি, কিন্তু ওর উইকনেস ছিল মাইন্ডে, ওর ইনসিকিউরিটি ছিল, সেই ইনসিকিউরিটির থেকে ও এটা অ্যাজিউম করে নিয়েছিল যে হয়তো আজিজ ওকে ব্যাড টাচ করেছে, আজিজ ওকে ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি ওকে টাচ করেছে। বাট no other Indian people were hallucinating or they lost their mind
while visiting the Marabar caves. But these people lost their minds. These people lost their um, uh, senses when they visited the Marabar caves. From the beginning, the Anglo-Indian community is shown to be insular. Insular মানে যে কিছু শিখতে চায় না, যে নতুন কোনো আইডিয়া নিতে চায় না, তাদেরকে ইনসুলার বলা হয়। অ্যারোগেন্ট অ্যান্ড ইনকেপেবল অফ জেনুইন এনগেজমেন্ট উইথ ইন্ডিয়ান্স। শুরুর থেকেই ব্রিটিশ যে কমিউনিটিটা ছিল তারা নিজেদেরকে সুপিরিয়র বলে মনে করতো। যদি আমি নিজেকে এখন সুপিরিয়র বলে মনে করি, তাহলে আমি অন্যদের আইডিয়া নেব না, অন্যদের কথা শুনবো না। আমি মনে করব যে আমি যেটা করছি বা আমি যেটা বলছি সেটাই ঠিক। তো ব্রিটিশাররা ওরকমই ছিল, তাই জন্য ওরা আমাদের কাছ থেকে কিছু শিখতে পারেনি। The bridge party, advertised as an event meant to bridge cultures, becomes a humiliating spectacle of division, reinforcing Edward Said's argument that colonialism depends on othering the colonized. এই othering এর ব্যাপারটাও তোমাদেরকে আমি একটা টার্মিনোলজি আছে পোস্ট কলোনিয়ালিজমে। Post colonialism is a discipline of study, it's a field of study. পোস্ট কলোনিয়ালিজমের ক্ষেত্রে, পোস্ট কলোনিয়ালিজমের প্যারাডাইমে, কনটেক্সটে, আদারিং যে ব্যাপারটা, সেটা মানে হচ্ছে যে আমি নিজের মধ্যে সব কিছু ভালো দেখব, আর ইয়ের মধ্যে মানে আমার যে আদার, আমার যে আমি যাকে কলোনাইজ করেছি, যে নেটিভ, তার মধ্যে সব কিছু খারাপগুলো দেখব। মানে আমার মধ্যে যা খারাপ আছে সেগুলো আমরা সবই অন্যদের মধ্যে খারাপ দেখি। যে নিজে খারাপ হয়, সে অন্যদেরকে খারাপ বলে মনে করে, যাতে নিজেকেও সে ভালো সাব্যস্ত করতে পারে। না হলে তো নিজেকে ভালো সাব্যস্ত করতে পারবে না যদি অন্যদেরকে খারাপ না বলে আর কি। সো দ্যাট ইজ দ্য প্রসেস অফ আদারিং, যেটা এডওয়ার্ড সেড বলেছিল আর কি, যে কলোনাইজড যারা আছে তাদেরকে সবসময় আদারিং করা হয়, মানে আলাদা করে মনে করা হয়, মার্জিনালাইজ করে দেওয়া হয়, লেবেল করা হয় যে এই আদারটা হচ্ছে একটা খারাপ লোক, চোর বা লেজি, এরকম ধরনের কথা বলা হয় আর কি। The British women mock Indian clothing, food, and manners. The men treat Indians as inferiors, unworthy of friendship. উইমেনরা সবসময় টোন কাটে, যে কিভাবে ড্রেস করেছে, মাথায় ঘোমটা দিয়েছে বা হিজাব পরেছে, বুরকা পরেছে, মুখ ঢেকে রেখেছে, এরকম সব মানে টোন টিটকিরি করে আর কি, করতো, মানে ওই নভেলটায় করতে দেখানো হয়েছে। আর মেনরা সবসময় ইন্ডিয়ানদেরকে ইনফিরিয়ার বলে মনে করতো যে ইন্ডিয়ানসদের কোনো কোনো কিছু করারই কোনো সাহস নেই, বা তারা লেজি, তারা ইম্যাচিওর, তারা স্টুপিড, তারা কোনো ইন্টেলিজেন্স রিলেটেড কোনো কাজই করতে পারবে না, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। Mrs. Turton's cold remark, "You are superior to them anyway," captures the entrenched racial ideology at the heart of empire. এটা বারবার উঠে এসছে এই 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 রিমার্কটা, যেটা টার্টন ইয়েকে বলছে আর কি, মানে অ্যাডিলা কোয়েস্টেডকে বলছে। আর যেটা ফস্টার 32-1924 যেটা লেখা রয়েছে, 1924টার মানে হচ্ছে 1924-এ যে বইটা পাবলিশ হয়েছে ফস্টারের, মানে প্যাসেজ টু ইন্ডিয়া, যেটা একটা নভেল, যেটা আমরা পড়ছি সেইটা। আর আগে যে কোটেশনটা ছিল, ফার্স্ট যে কোটেশনটা ছিল, সেইটা দেখো আনসারের তলায় ওয়ার্ক সাইটেড বলে একটা সেকশন আছে, সেই সেকশনের নিচে লেখা রয়েছে ওই অ্যাবিঙ্গার হারভেস্ট 1936। তো ওইটার থেকে নেওয়া, তো তোমরা ব্র্যাকেটে ওই 1936টা লিখে নিতে পারো, কারণ এখানে দুটো বইয়ের থেকে কোট করা হয়েছে। দুটো বইয়ের রাইটারই ফস্টার, কিন্তু আলাদা আলাদা বছরে বইগুলো পাবলিশ হয়েছে। প্যাসেজ টু ইন্ডিয়া পাবলিশ হয়েছে 1924-এ, আর অ্যাবিঙ্গার হারভেস্ট পাবলিশ হয়েছে 1936-এ। এনিওয়ে, okay, next paragraph. The Marabar caves function as a post-colonial symbol of how colonial epistemology collapses when confronted with India's vast, unassimilable difference. The caves offer no clear meaning. Instead, the eco-baum annihilates distinctions and destabilizes European rationality. Adila's accusation against Aziz, though later retracted, exposes the colonial stereotype of the sexually dangerous native.
As Frantz Fanon argues, Frantz Fanon is one of the most famous post-colonial critics. He's dead, of course. I mean, he was one of. I mean, he still is, but he's no more. His book called The Wretched of the Earth. এটা একটা ল্যান্ডমার্ক বই ইন পোস্ট কলোনিয়াল স্টাডিজ। তোমরা যারা রিসার্চের জন্য ইন্টারেস্টেড হবে, যদি পোস্ট কলোনিয়ালিজম তোমাদের রিসার্চ এরিয়া হয় বা রিসার্চ থিওরি হয়, তাহলে তোমরা এই ফ্রান্স ফানো, এডওয়ার্ড সে এদের ব্যাপারে জানবে আর কি। অ্যান্ড সিন্স উই আর টকিং অ্যাবাউট Passage to India as a post colonial novel, we must talk about these names: Frantz Fanon, Edward Said, Chinua Achebe. যদিও Chinua Achebeর নাম এখানে করা হয়নি, but these some names are important when you are talking about post colonialism or post colonial text. তো ফ্রান্স ফানো বলছে, argues, colonial discourse frequently projects fear and desire onto the colonized male body. Foster dramatizes this mechanism with devastating clarity. মানে এখানে যেটা ফ্রান্স ফানো বলতে চাইছে, যে মারাবার কেভসে যে ঘটনাটা ঘটলো, মারাবার কেভসে কিছুই হয়নি, মানে অ্যাডিলার সাথে কোনো খারাপ ব্যবহার কেউই করেনি, কেউ ওকে টাচ করেনি, কিন্তু অ্যাডিলার মাথার মধ্যে একটা জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে নেটিভ যে লোকরা হয় তারা বাই নেচার পারভার্ট হয়। মানে ইন্ডিয়ান পিপল ইন দিস কনটেক্সট আর ন্যাচারালি পারভার্ট। পারভার্সন আমাদের রক্তে আছে, আমরা সবাই মানে ইন্ডিয়ান মানেই আমরা পারভার্ট, আমরা মানে নোংরা মেন্টালিটি আমাদের, স্পেশালি মেনদের। তো ও এটা অ্যাজিউম করে নিয়েছিল যে ও যে হ্যালুসিনেশনটা হয়েছে, ওর যে মানসিক সমস্যাটা যেটা হয়েছে, মানসিক কনফিউশন যেটা হয়েছে অ্যাডিলার, সেটা ও রিলেট করে নিয়েছিল যে এটা আজিজের জন্যই হয়েছে। যদিও পরবর্তীকালে যখন ওর এই ক্ল্যারিটিটা আসলো, ও রিকল করতে পারলো যে না, আজিজ তো ওখানে ছিলই না, যে কেভটার মধ্যে অ্যাডিলা ঢুকেছিল সেই কেভের মধ্যে আজিজ ছিলই না আর কি, ঠিক আছে। তো তাই জন্য এই যে আমরা যদি আগের থেকেই অ্যাজিউম করে নিই অনেক কথা, মানে কোনো কমিউনিটির ব্যাপারে, কোনো ল্যাঙ্গুয়েজের ব্যাপারে, কোনো কান্ট্রির ব্যাপারে, নেশনের ব্যাপারে, তো আমরা ওরকমভাবেই অ্যাক্ট করব, কিছু একটা এদিক ওদিক হবে, আর আমরা ওই স্টিরিও টাইপটাকে, ওই প্রিজুডিস যেটা আমাদের মনের মধ্যে আছে, সেটাকেই আমরা সামনে নিয়ে আসব। जिस चीज़ से भी हम डरते हैं वही चीज़ हमारे साथ होता है, ऐसा हमें लगता है। तो एडिला के दिमाग में ये बैठा दिया गया था कि सारे जो इंडियन मेन हैं वो बहुत ही परवर्ट हैं, बहुत ही गंदे किस्म के इंसान हैं, जो हमेशा मतलब औरतों को सेक्सुअली टच करना चाहते हों या बुरा कुछ करना चाहते हों औरतों के साथ। तो ये दिस इज अ colonial thing, this is a post colonial thing, and that was done by the colonialists themselves, because the colonialists were afraid of the people that they were exploiting. हम जब किसी का नुकसान कर रहे होते हैं, हम जब किसी का कुछ खराब, कुछ बुरा कर रहे होते हैं, हम मन ही मन उस इंसान से डरते भी हैं। हमें लगता है कि कभी इसको पता चल गया कि हम इससे झूठ बोल रहे हैं या हम इसका बुरा कर रहे हैं, तो ये घूमकर हमें अटैक कर सकते हैं। सो दैट वाज द फियर दैट वाज देयर, एंड इन द माराबार केव्स where the colonial authority was not strong, Adila, who is a colonial master or who belongs to the class or race of the masters, she thought that Aziz had attacked her in a moment of weakness. Like when she was weak in the Marabar caves, Aziz had attacked her. Actually, Aziz never attacked Adila. This is a fallout of a post colonial condition. A crucial post colonial dimension is Foster's insistence on Indian subjectivity, especially in Dr. Aziz. Unlike colonial novels that marginalize or caricature Indians, Foster places Aziz at the emotional center of the narrative. दूसरे जो colonial novels हैं, অন্য অন্য যে colonial novels গুলো আছে, যেমন কিম বলে একটা নভেল আছে রুডিয়ার্ড কিপলিংয়ের, তো সেইখানে সবসময় ইন্ডিয়ানদেরকে স্টিরিওটাইপ করা হয়েছে, ইন্ডিয়ানদেরকে
একটা ঢাঁচে ফেলে দেওয়া হয়েছে, in a certain mold. Indian people are always placed in a kind of a mold of perverts, weak-kneed people, cowards, lazy, and mystical. All these kinds of stereotypes are there. All these kinds of molds are there, in which uh, other writers other than Foster have always placed Indian characters into. But Azizের মাধ্যমে Foster is showing that no, there is some individuality there. I mean, there is individuality, not some, but there is individuality among Indian people, among native people as well. His joys, vulnerabilities, anger, and longing for dignity all challenge British misinterpretations. The moment he is arrested, the text depicts the British as predators, while Aziz stands as the victim of imperial paranoia. Imperial means colonial, British empire, empireer adjective hoche imperial. Paranoia is a state of mind where you are scared that everyone is after you. Paranoia is a situation where you think everyone, all the world is against you. And when you exploit someone, when you attack someone without any provocation, when you exploit the weak, you get scared that one day these weak people, these exploited people, are going to come for you and destroy your life. So that creates the paranoia, that creates the fear in the minds of the colonialists, and all these things are shown very clearly in this novel, Passage to India. um, his reflection, "Why can't we be friends now? It is impossible," encapsulates the psychological trauma and political impossibility of cross racial friendship under colonial rule. এটা অনেকবার আমরা আলোচনা করেছি, অনেকগুলো 5 মার্কসের যে কোয়েশ্চেন্সগুলো ছিল সেগুলোতে আলোচনা হয়েছে যে ওই আজিজ আর সিরিল সিরিল ফিল্ডিং, ওই গভর্নমেন্ট কলেজের যে প্রিন্সিপাল, তারা কেন ফ্রেন্ডস হতে পারবে না সেটা বারবার কিন্তু আলোচনা হয়েছে এখানে। আর সেটাই এখানেও সেটাই বলছে যে ইন্টাররেশিয়াল যে ফ্রেন্ডশিপ, ইন্টাররেশিয়াল যে মানে কানেকশন, সেটা হওয়াটা মুশকিল ইন দিস কলোনিয়াল সিচুয়েশন। Foster also foregrounds Indian resistance. Resistance is an important part of post-colonial theory. জবের থেকে ব্রিটিশ অকুপেশন হয়েছে আমাদের দেশে, তবের থেকেই কিন্তু ভারতীয়রা ব্রিটিশারদের রেজিস্ট করেছে, ব্রিটিশারদের বিরুদ্ধে লড়াই করেছে। সেইটা ব্রিটিশাররা কিছুতেই অ্যাকনলেজ করতে চায় না, কিন্তু অ্যাকচুয়ালি সেটা হয়েছে আর কি। The courtroom scene becomes a moment of collective assertion when Adela withdraws her charge, not because of British pressure, but because of personal truth. The Indians cheer, the British retaliate with rage. This reversal destabilizes colonial authority and anticipates the rising nationalist movement. 1924-এ যখন নভেলটা লেখা হয়, তখন কিন্তু অলরেডি ন্যাশনালিস্ট যে মুভমেন্টটা ছিল সেটা বেশ জোর কদমে চলছিল, এবং গ্র্যাজুয়ালি ব্রিটিশার্সরা এটা রিয়েলাইজ করছিল যে আর বেশি দিন নেই যখন ব্রিটিশার্সদেরকে হটে যেতে হবে আর ইন্ডিয়ানসরা নিজেদেরকে রুল করতে শুরু করবে। ইভেন দো ইট টুক অ্যানাদার 23 years for India to get its freedom, but it was people understood that the British Empire is about to lose in another 20 years. Anyway, তো কোর্টরুম যে সিনটা, ট্রায়াল যে সিনটা, সেখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখা গেল যে ইট ইউনাইটেড দ্য হিন্দুজ অ্যান্ড দ্য মুসলিমস। They all fought for Aziz. They were all happy when Aziz got freedom. And it united the Indians against the British. এরকম একটা জিনিস হয়েছিল আর কি। Additionally, Foster critiques Orientalism through characters like Professor Godbole, who represents a spiritual dimension incomprehensible to the British. His vision of Mrs. Moore and the Wasp suggests a worldview grounded in interconnectedness rather than hierarchy.
subtly undermining Western claims to universal knowledge. ওরিয়েন্টালিজম এক ধরনের ওয়ে অফ লুকিং অ্যাট দ্য ওরিয়েন্ট, উই আর দ্য ওরিয়েন্ট, দ্য ইস্ট ইজ দ্য ওরিয়েন্ট, মানে ওয়ার্ল্ডটাকে একটা ইম্যাজিনারি ডিভিশনে ভাগ করা হয়েছে যেখানে ওয়েস্টার্ন হেমিসফিয়ার আর ইস্টার্ন হেমিসফিয়ার আছে। তো ওয়েস্টার্ন হেমিসফিয়ারে ওয়েস্টার্ন ইউরোপ, আমেরিকা এইসব দেশগুলো রয়েছে, আর ইস্টার্ন হেমিসফিয়ারে এশিয়া, ইন্ডিয়া, জাপান এরকম দেশগুলো রয়েছে। তো গোডবোলে যে ছিল মানে ক্যারেক্টারটা, তার একটা স্পিরিচুয়াল ডাইমেনশন আছে, সে অনেক কিছু মানে স্পিরিচুয়ালি দেখে ওয়ার্ল্ডটাকে। এবং মিসেস মুর আর ওয়াসপের মধ্যে একটা ইয়ে হয়েছিল, কম্প্যারিজন করেছিল সে, সেখানে এটা বোঝানো হয়েছে যে ইন্ডিয়ান যে ওয়ার্ল্ড ভিউটা বা হিন্দু যে ওয়ার্ল্ড ভিউটা, হিন্দু ফিলসফি যেটা, সেটা ইয়ে করছে, সেটা সেটা এই জিনিসটাকে সাপোর্ট করছে যে ওয়েস্টার্ন যে ফিলসফি আছে সেটাই যে ঠিক তা নয়। ওয়েস্টার্ন ওয়ে অফ লুকিং অ্যাট থিংস, লজিক্যাল, প্রফেশনাল, আনইমোশনাল, এইসব জিনিসগুলোই যে ঠিক তার কোনো মানে নেই। ইস্টার্ন ওয়ার্ল্ডেও যা হচ্ছে সেটাও কিন্তু ঠিক হতে পারে। অল্টারনেটিভ একটা ভিউ পয়েন্ট ফস্টার প্যাসেজ টু ইন্ডিয়ায় দেখিয়েছে। টেক্সচুয়াল সাবস্ট্যান্সিয়েশন, আজিজেস অ্যারেস্ট, আচ্ছা এইগুলো কিছু টেক্সচুয়াল সাবস্ট্যান্সিয়েশন দেওয়া রয়েছে এখানে, যে মানে কোন কোন জায়গায় এগুলোকে পুট করলে মানে আমাদের আনসারটা বেটার হতে পারে। এই এই কথাটা যেটা লেখা রয়েছে না, টেক্সচুয়াল সাবস্ট্যান্সিয়েশন, ওটাকে কেটে দেবে, ওটার দরকার নেই। জাস্ট আ মিনিট। Textual substantiation. If you have it in your like print out করে যদি থাকো তাহলে পেন দিয়ে কেটে দাও, আর না হলে এখানে মানে আমি পিডিএফেই এটাকে ইয়ে করে দিচ্ছি, বাট ইউ ওয়ন্ট বি এবল টু সি ইট বিকজ ওকে। সো নেক্সট যে প্যারাগ্রাফটা সেটা হচ্ছে যে আজিজ, সরি, হ্যাঁ, আজিজের অ্যারেস্ট সিন শোজ দ্য ভায়োলেন্ট colonial relationship. I arrest you on the charge of criminal assault, said Mr. McBride. You are a doctor, you know what that means. This moment reveals the speed with which colonial law becomes a tool of domination rather than justice. তো এটাকেও ক্রিটিক করা হচ্ছে যে হঠাৎ করেই এসে কেউ আজিজকে অ্যারেস্ট করে নিল, বলল যে তুমি রেপ করেছো, তুমি অ্যাসল্ট করেছো, উইদাউট এনি প্রুফ, উইদাউট এনিথিং ওকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো। তো সেটাই দেখাচ্ছে যে কলোনিয়াল সিস্টেম কতটা মানে জাস্টিসকে ফলো করে না, কোনো নিয়ম কানুন ফলো করে না, ওদের বিরুদ্ধে যদি কিছু হয় তাহলে ওরা যে কোনো স্টেপই নিতে পারে আর কি। দ্য নভেলস ক্রিটিক অফ ইম্পিরিয়ালিজম, its emphasis on Indian voices and its exposure of racial power structures make a passage to India profoundly post-colonial novel. এটা তোমরা মানে কনক্লুশনে লিখে দিতে পারো যে এই এই কারণের জন্য তোমাদের মনে হয়েছে যে এই নভেলটা একটা প্রপার পোস্ট কলোনিয়াল নভেল। ওকে, লেটস গো টু আনসার নাম্বার 3 নাও। ক্যারেক্টার অ্যান্ড রোল অফ ডক্টর আজিজ, এটার ব্যাপারে আগেও বলছিলাম যে যখন তোমরা কোনো ক্যারেক্টারের ব্যাপারে লিখতে চাইবে তখন শুধু ক্যারেক্টারটা কে ছিল এটুকু লিখলে হবে না, তোমাকে লিখতে হবে যে ক্যারেক্টারের রোলটা কী ছিল। রোলটা কেউই কোনোদিনও লেখে না, জাস্ট ক্যারেক্টার কখন এলো, ওর সঙ্গে কি হলো, ও কি করলো, এইসবগুলো বলেই ছেড়ে দেয়। বাট দ্য মোর ইম্পর্ট্যান্ট পার্ট, যেখানে নাম্বার বেশি তোমরা পেতে পারো, সেটা হচ্ছে যে রোলটা লেখার জন্য। ঠিক আছে, আমরা অলরেডি ডক্টর আজিজের 5 মার্কসের পার্টটা দেখেছি, সেইখান থেকে
কিছু কিছু আমরা এখানেও পাবো। Dr. Aziz is one of Foster's most complex and memorable characters. As a young Muslim doctor in Chandrapur, he embodies the emotional, cultural, and political tensions of Indian life under British rule. Through Aziz, Foster explores themes of friendship, dignity, colonial oppression, and national identity. তো এই যে রোলটা এখানে বলা হচ্ছে যে ও রোলটা কি, রোলটা হচ্ছে ফস্টারেরও মাউথপিস। ফস্টার ওর মাধ্যমে অনেক কিছু দেখাচ্ছে আমাদেরকে। ও আছে বলে, আজিজের ক্যারেক্টারটা আছে বলে আমরা কলোনিয়াল অপারেশন, হিউম্যান ডিগনিটি, ন্যাশনাল আইডেন্টিটি, থিম অফ ফ্রেন্ডশিপ এগুলো সব বুঝতে পারছি। আর ওর মধ্যে মুসলিম ডক্টর ও একজন, ওর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইমোশনাল, কালচারাল আর পলিটিক্যাল টেনশনস, যা কিছু ইন্ডিয়াতে সেই সময় মানে 1920s বা 24-এ যে টেনশনসগুলো ছিল সেগুলো আমরা বুঝতে পারছি। Aziz is introduced as warm, imaginative, hospitable and impulsive. Impulsive মানে ও হঠাৎ করে মাথায় কিছু একটা আসলো ওটাকে করার চেষ্টা করে, যেমন এই মারাবার কেভসে যাওয়ার যে ব্যাপারটা, মারাবার কেভসে যাওয়াটাও একটা মানে আজিজের একটা ফিতুর টাইপের ছিল। হঠাৎ করেই আজিজ ডিসাইড করলো যে ও মারাবার কেভসে নিয়ে যাবে ওই অ্যাডিলা কোয়েস্টেড আর মিসেস মোরকে। So that is one kind of impulsiveness that Aziz had shown. তো এইখানে জাস্ট ইম্পালসিভ বলে দিলে হবে না, আমাদেরকে একটা এক্সাম্পলও দিতে হবে যে কেন ওকে ইম্পালসিভ বলা হচ্ছে। His generosity during the mosque encounter with Mrs. Moore establishes him as deeply human and capable of profound friendship. His poetic nature, quick emotions, and sensitivity make him appealing yet vulnerable. এইসব ভালো দিকগুলো তো ওর ছিল, ও জেনারাস ছিল, মানে ওর মনটা অনেক বড় ছিল, ও ফ্রেন্ডশিপ খুব ভালো মানে ফর্ম করতো, পোয়েটিক নেচার ছিল, মানে পোয়েট্রি লিখতো আর কি, ইমোশনসগুলো ওর খুব অন দ্য স্লিভস থাকতো, খুব ইমোশনাল ছিল, সেন্সিটিভ ছিল, কিন্তু এই জিনিসগুলোর জন্যই কিন্তু ও ভালনারেবলও ছিল, মানে ওকে খুব ইজিলি কেউ হার্ট করে দিতে পারতো, যেমন সব সেন্সিটিভ মানুষেরই হয় আর কি। Foster's portrayal actively counters British stereotype of Indians. Aziz is not servile or cunning but energetic, articulate and intensely alive. মানে যেভাবে ব্রিটিশাররা সবসময় ইন্ডিয়ানদেরকে স্টিরিওটাইপ করতো, একটা ঢাঁচে ফেলে দেওয়ার চেষ্টা করতো, সেখান থেকে কিন্তু আজিজ ইজ নট সার্ভাইল, লাইক ফাংশনিং অর বিহেভিং অলওয়েজ লাইক আ সার্ভেন্ট। হি ইজ নট কানিং বাট এনার্জেটিক, ইন্টেলিজেন্ট, হি ইজ ওয়েল এডুকেটেড, মানে ডক্টর মানে বিশাল এডুকেটেড আর কি, নিজের কথা ঠিকভাবে বলতে পারতো। আর হি ওয়াজ নট সাম অবজেক্ট দ্যাট দ্য ব্রিটিশার্স কুড manipulate, that the Britishers could attack, but he had a subjective way of looking at things. He has his own ideas, he has his own world. Aziz's social position as a colonized subject shapes much of his behavior. He longs for acceptance and dignity, yet constantly faces humiliations from the British. When summoned by Major Calendar only to be insulted and dismissed, Aziz experiences the everyday degradation of colonial life. His emotional volatility reflects the psychological burden of such treatment. তো ওকে যেভাবে মানে ও সবসময় চাইতো যে ওকে ব্রিটিশার্সরা মানে অ্যাকসেপ্ট করে নিক, ওকে এবং অন্য ইন্ডিয়ানদেরকে ব্রিটিশার্সরা যথাযথ সম্মান দিক, কিন্তু একটা ইনসিডেন্ট এরকম হয়েছিল যে মেজর ক্যালেন্ডার বলে একটা মানে মিলিটারি লোক, সে ওকে ডেকে কোনোভাবে ইনসাল্ট করেছিল। তো সেটার পরে আজিজ রিয়েলাইজড হাউ ডিগ্রেডেড দ্য লাইফ অফ ইন্ডিয়ানস ওয়াজ আন্ডার দ্য কলোনিয়াল রুল। তো এইসব করে করে ওর মাথাতে একটা সাইকোলজিক্যাল প্রেশার কাজ করতে শুরু করেছিল, মানে হি ওয়াজ the way he behaved with Cyril Fielding at the end is a result of all these experiences that he gathered from the British rulers. ও সিরিল ফিল্ডিংকে ফ্রেন্ড না দেখে অ্যাজ আ কলোনিয়াল সাবজেক্ট দেখলো। তো দ্যাট ওয়াজ হিজ ফেলিয়ার, মানে সেটা আজিজের ফেলিয়ার ছিল, বাট আজিজের এই ফেলিয়ারটা কেন হলো সেইটার জন্য দায়ী হচ্ছে এই কলোনিয়াল সিস্টেমটা, যেটা ওকে বারবার হ্যারাস করেছে, যেটা ওকে বারবার বিরক্ত করেছে।
Aziz's friendship with Fielding forms the emotional core of the novel. এটা already আমরা 5 মার্কসের কোয়েশ্চেনে পড়েছি. It represents the possibility of genuine human connection beyond race and empire. Their bond begins with mutual sincerity and grows through shared conversation and trust. However, the friendship also exposes the structural inequalities between colonizer and colonized. Fielding can afford openness. Aziz must navigate suspicion and racial prejudice. When the Marabar crisis occurs, the British immediately assume Aziz's guilt, revealing that Aziz's trust in British fairness was tragically misplaced. তো আজিজের যে ফ্রেন্ডশিপ ছিল উইথ সিরিল, সেটাও ব্রেক করলো। সেটা প্রথমে ভালোই ডেভেলপ করছিল, কিন্তু সেটা ব্রেক করলো ওই লাস্টের দিকে গিয়ে, যেখানে আজিজ ফিল্ডিংকে আর নিজের ফ্রেন্ড বলে মনে করলো না। কারণ আজিজকে সবসময় মানে ওকে ওকে সাসপেক্ট করা হতো, ওর বিরুদ্ধে একটা প্রিজুডিস ছিল সবার সবসময়। আর যখন মারাবার কেভসে ওকে মানে ওকে ওর ওপরে দোষ লাগলো রেপ করার বা মলেস্ট করার, তখন অটোমেটিক্যালি পুরো ব্রিটিশ কমিউনিটি ওর বিরুদ্ধে হয়ে গেল, যারা নাকি এতদিন ওর দ্বারা মানে সেবাও পেয়েছে অ্যাজ আ ডক্টর। Aziz's arrest marks the turning point of his character. Foster describes the colonial violence inflicted upon him. He was dragged roughly down the steps as if he were a criminal. Here, Aziz becomes the symbolic victim of empire, wrongly accused, powerless before British authority, and transformed by the experience. তো সবার জীবনে এমন একটা টাইম আসে যখন তার একটা চেঞ্জ ঘটে লাইফে। আজিজের চেঞ্জটা হলো ওই ভায়োলেন্সটা যেটা ও পেলো কলোনিয়াল সিস্টেমের কাছ থেকে, যখন ওকে একটা ক্রিমিনালের মতন টানতে টানতে হাতে দড়ি পরিয়ে ব্রিটিশ পুলিশরা নিয়ে যাচ্ছিল। After the trial and release, Aziz grows disillusioned. उसका भ्रम टूट गया कि वो कभी ब्रिटिशर्स के साथ दोस्ती कर सकता है. He found out that he could never be friends with the Britishers. His move to Mao, it's a place in, I guess, Uttar Pradesh, reflects his desire for autonomy and his growing nationalist sentiment. His friendship with Fielding deteriorates because colonial power makes equality impossible. Even when misunderstandings are resolved and affection persists, the land itself resists their union. No, not yet, said the earth, no, not there. This symbolic moment underscores that until colonial oppression ends, relationships between Indians and English cannot thrive. We have already studied this in the 5 mark question about Aziz, about Cyril Fielding, about the theme of friendship. Now we get into the role of Aziz. তবে এগুলোকে 1 2 3 4 করে না লিখে তোমরা একটা প্যারাগ্রাফ বানিয়ে দেবে আজিজের রোল এরকম লিখে। He symbolizes Indian humanity, full of contradictions, intelligence, and emotional depth. He reveals colonial injustice. His arrest exposes the structural racism of British rule. He represents emerging nationalism. His eventual belief in Indian self rule anticipates India's independence movement. He acts as a foil, opposite. Foil here means opposite. He acts as a foil to British characters. His warmth contrasts with their rigidity. His imagination contrasts with their rationalism. As a foil মানে ব্রিটিশাররা যতটা নিজেকে লজিক্যাল বলছে, যতটা নিজেকে র্যাশনাল বলছে, ততটাই আজিজ হ্যাজ ইমোশনাল কোয়েশন্ট, ইকিউ, যেটাকে এখন খুব ভ্যালিউ দেওয়া হয় রাদার দ্যান আইকিউ। ইকিউ ইজ মোর ভ্যালুয়েবল নাও। তো এখানে আজিজের যে ইকিউটা, সেইটা দেখাচ্ছে যে ব্রিটিশার্সদের থেকে অনেক বেশি, বাট ব্রিটিশার্স আর রেসপন্সিবল ফর ড্যামেজিং the good heart that Aziz had. He embodies the theme of failed connection. Through him, Foster shows that personal goodwill cannot overcome political inequality. We discussed it earlier. Aziz ends the novel not defeated but transformed. He becomes a figure of resistance, recognizing that friendship with the English must wait until India is free. His journey traces the passage from hope to despair,
to renewed political purpose. তো আজিজের মাধ্যমে আমরা দেখলাম যে চেষ্টা করা যেতে পারে ব্রিটিশার্সদের সাথে বন্ধুত্ব করার, বা আমাদের যারা এই মুহূর্তে শত্রু যেমন পাকিস্তান বা চায়না, তাদের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করা যেতেই পারে, কিন্তু এটা ততক্ষণ সফল হবে না যতক্ষণ কলোনিয়াল সিস্টেমটা চলে না যাচ্ছে। কলোনিয়াল সিস্টেম থাকাকালীন কোনো এনিমি বা অপ্রেসারের সাথে সেইভাবে বন্ধুত্ব করা যাবে না। অ্যান্ড আলটিমেটলি আজিজের একটা ইম্পর্টেন্স এটাও আছে যে আজিজ রিপ্রেজেন্টস দ্য প্যাসেজ, সো দেয়ার ইজ আ কানেকশন টু দ্য টাইটেল অলসো। আজিজের ক্ষেত্রে দুটো প্যাসেজ হলো, একটা প্যাসেজ হলো যেখানে ও একটা ফ্রেন্ডলি পার্সনের থেকে, মানে যে ব্রিটিশারদেরকে পছন্দ করছে তাদের থেকে ব্রিটিশারদেরকে অপছন্দ করার একটা পার্সন হয়ে গেল, একটা ট্রান্সফরমেশন হলো, একটা প্যাসেজ হলো। আর আরেকটা প্যাসেজ হচ্ছে যে his his own traveling, his own going away from Chandrapur to Mao, because in Chandrapur ওর নামে যে দোষটা লেগেছিল সেটার থেকে হয়তো ওর কিছু, মানে সোসাইটিতে হয় না, মানে কিছু দাগ লেগে যায় আর কি, তো সেটার জন্য ও চলে গেছিল অন্য জায়গায়। সো দেয়ার আর সার্টেন প্যাসেজেস ইভেন কানেক্টেড টু দ্য ক্যারেক্টার অফ আজিজ। তো এই টাইটেলের যে ব্যাপারটা, এটা কিন্তু এখানেও আজিজের ক্ষেত্রেও কিন্তু এটা অ্যাপ্লিকেবল আর কি, ঠিক আছে। ওকে, সো লেট আস স্টপ হিয়ার টুডে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো। আর দুটো ব্রড কোয়েশ্চেন এখান থেকে আছে হয়তো, 4 আর 5